নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ধনু নদীর নাওটানা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ ৩টি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গেল শনিবার খালিয়াজুড়ি উপজেলার দুটি জলমাহালের কাছে লুটের চেষ্টা হয়েছিল বলে ইজারাদাররা অভিযোগ করেন। বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ মাছ ধরার জন্য ধনু নদীর পাড়ে জড়ো হন। পরে এলাকাবাসী তাদের প্রতিরোধ করলে সেটি সংঘর্ষের রূপ নেয়। সে সময় কেউ সাঁতরে ধনু নদী পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন নিখোঁজ হন। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক টিকটকারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভারের আমিন বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সে পাগলের বেশ ধরে মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার হুমকি দিয়ে ভিডিও করে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় হৃদয় দুজন হিন্দু ধর্মাবলম্বী মেয়েকে হিজাব পরার কথা বলে অশালীন মন্তব্য করেন। এতে সাম্প্রদায়িক সংকট তৈরির আশঙ্কা দেখা দেয়। এজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ। একটা সমাজে অস্থিতিশীল তৈরি করা বা ছেলেদেরকে ধর্ষণে উস্কানি দেওয়া এরকম বাণী দিচ্ছে সে। তো তার এই ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে আমরা গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। ইউরোপের বাজার ধরতে সাতক্ষীরায় আমবাগানে চলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা। বিদেশিদের নির্দেশিত গুণগত মান অক্ষুণ্ণ রাখতে নিরলস পরিশ্রম করছেন চাষিরা। গেলবারের মতো দাম পাওয়া গেলে এবছরও ভালো লাভের আশা চাষিদের। সাতক্ষীরার আমবাগানে এখন মৌ গন্ধ। থোকা থোকা ফুলের বাহার বাড়িয়ে দিচ্ছে বাগানের সৌন্দর্য। মাটি ও আবহাওয়ার গুণে সাতক্ষীরার আমের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরে। প্রতি বছর রপ্তানি হচ্ছে ইউরোপে। গুণগত মান ধরে রাখতে বাগানের নিবিড় পরিচর্যায় ব্যস্ত চাষিরা। ইউরোপের মান ধরে রাখতে বাগান ঘাসমুক্ত রাখা ও ডালপালা ছাঁটা সহ সারা বছরই চলে পরিচর্যা। পাশাপাশি মুকুল আসার পরে ছত্রাকনাশক ও কীটনাশক ছেটানো এবং নিয়মিত সেচ প্রয়োগ করেন চাষিরা। অল মার্কেট যে আমটা যায় আমাদের হিমসাগর আমটা, এটা ধরে রাখার জন্য আমরা খুব চেষ্টায় আছি। আমের একটা ভালো সুনাম আছে। এই সুনাম ধরে রাখার জন্য আমরা বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করি। প্রতি বছরই ইউরোপে রপ্তানির লক্ষ্য থাকে সাতক্ষীরার আম চাষিদের। জেলার বিখ্যাত হিমসাগর রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতিদিন আমরা স্প্রে করি প্রায় 2000 লিটার পানি। 12-14 লাখ টাকার মতো গাছ কিনা আছে, কিন্তু সেই গাছে পরিচর্যা করে এখন মোটামুটি আল্লাহ পাক যেটা রাখছে এটা যদি থাকে আমরা কিছুটা স্বাবলম্বী হব। আম উৎপাদনের টার্গেট পূরণে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ, জানালেন কর্মকর্তারা। সাতক্ষীরা থেকে যে আম রপ্তানি হতে পারে তার পরিমাণ নির্ধারণ করা হচ্ছে 150 মেট্রিক টন। ইতিমধ্যে আমরা এই বিষয়টা যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সে ধরনের সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরায় 4100 হেক্টর জমিতে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি এবং স্থানীয় জাতের আম চাষ হচ্ছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 75,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী সংকটের মধ্যেই এবার ঈদযাত্রায় বরিশাল ঢাকা রুটে নামছে অত্যাধুনিক ও বিলাসবহুল লঞ্চ। মালিকরা বলছেন, লোকসানে থাকলেও সেবার মান বাড়িয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ ব্যবসায় ধস নামে। যাত্রী সংকটে টিকতে না পেরে অনেকে গুটিয়ে নেয় ব্যবসা। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে এ রুটে নামছে বিলাসবহুল লঞ্চ এম খান 7। কর্তৃপক্ষ বলছে, এই লঞ্চে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট। লঞ্চ ডুবি ও অগ্নিকাণ্ড প্রতিরোধক অত্যাধুনিক প্রযুক্তিও থাকছে এতে। রাডার, জিপিএস, বিএসএফ, ইগো সাউন্ডিং, এগুলো সব কিছু ডাবল মানে যাত্রীদের সেফটির জন্য কোনোটাই তারা কমতি রাখে নাই। এই ঝুঁকিটা নেওয়া হয়েছে যে শুধুমাত্র যাত্রীদের ফ্যাসিলিটি এবং সুবিধার্থে। লঞ্চ মালিকরা বলছেন, সেবার মান বাড়িয়ে ব্যবসায় টিকে থাকতে চাইছেন তারা। যেন মানুষ বরিশালে কোনো কাজ না থাকলেও জাস্ট এনজয় করার জন্য ঢাকা টু বরিশাল বা বরিশাল টু ঢাকার জন্য জার্নি করে, জাস্ট এনজয়ের জন্য। এই জন্য আমরা এটা ফার্স্টে নিরাপত্তা ব্যবস্থাটাকে অত্যন্ত জোরালো করেছি।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ। সেবার মান বাড়ালে নৌপথে যাত্রী বাড়ার আশা তাদের। আমাদের এই নৌ সেক্টরকে বাঁচিয়ে রাখা প্লাস এই বরিশালবাসীর সুন্দর চলাচলের জন্য যদি ভালো একটা নৌযান আসে, এটা স্বাগত জানানোর বাইরে কোনো কিছু চিন্তা করি না আমরা। সেবাটা ওইভাবে দেওয়া যায় তাহলে আবার মানুষ নৌপথে ফিরে আসবে, এটা আশা করা যায়। পদ্মা সেতু চালুর আগে প্রতিদিন গড়ে 20টি লঞ্চ চলত ঢাকা বরিশাল রুটে। এখন সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 2টিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে জমে উঠেছে ইফতার আয়োজন। বর্তমান ও সাবেক শিক্ষার্থী ছাড়াও সেখানে অংশ নেন অনেক মানুষ। শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে ন্যায্য মূল্যে বিভিন্ন খাবারের পসরা সাজিয়েছেন বলে জানান বিক্রেতারা। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একসঙ্গে বসে ইফতারের আয়োজন তৈরি করছে সাম্য ও ভ্রাতৃত্বের আবহ। বিকেল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। অনেকের হাতে থাকে ঘরে বা হলে বানানো পছন্দের খাবার। আশেপাশের দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকেও কিনে নেন কিছু কিছু। সময় গড়ানোর সঙ্গে চলে ইফতারের প্রস্তুতি। ছোট ছোট দলে ভাগ হয়ে এ আয়োজনে সামিল হন ছাত্রছাত্রী ও তাদের বন্ধু স্বজন সহ অনেকেই। ক্লাসের বাইরে সবাই মিলে এইভাবে একসাথে রোজা রমজান মাসে একসাথে এক জায়গায় একত্রিত হয়ে ইফতার করলাম, এটাই এক প্রকার আনন্দ। ক্যাম্পাসে হচ্ছে যে 7 বছর হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে আসছি। এটা আমাদের একটা হচ্ছে যে আবেগের জায়গা। টিএসসি এলাকার দোকানিরা জানান, শিক্ষার্থীদের কথা ভেবেই খাবারের দাম নাগালে রাখার চেষ্টা করেন তারা। বিক্রিও ভালো হচ্ছে বলে দাবি তাদের। 5 টাকা পিস আলুর চপ, বেগুনি 5 টাকা, সবচেয়ে কম দামে আমরা বিক্রি করি ছাত্রদের জন্য। সারা বছরে দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে সবার সাথে দেখা হয় না, এটা একটা উপলক্ষ থাকে যে একসাথে বন্ধুরা মিলে আসা, ইফতার করা। অনেকে সারা বছরে একবারও হয়তো বন্ধুদের সঙ্গে বসে কিছুটা সময় কাটানোর সুযোগ পান না। রমজানে ইফতারের এই আয়োজন যেন হয়ে ওঠে তাদের মিলন মেলা। সবাই মিলে এখানে যে ইফতার করার যে একটা আনন্দ, সেটা আসলে অন্যরকম। এটা রমজানে, শুধুমাত্র রমজানে এটা পসিবল। এটা এক ধরনের ভিন্ন রকম অনুভূতি, নিজের বাউন্ডারি বা আশেপাশের মানুষের সাথে মেশা বা আশেপাশের মানুষের সাথে কথা বলা। ফ্রেন্ডকে আমরা দেখতে আসছি এবং তার সাথে এখন ইফতার করতেছি। অন্যান্য সময় হয়তো বসা হয় না, তার সাথে গল্প করা হয় না অনেক। টিএসসির ইফতারে সব ধর্ম বর্ণের মানুষের এই মেলবন্ধন দেয় সাম্যের শিক্ষা। সবার মধ্যে তা ছড়িয়ে দিতে চান বলে জানান শিক্ষার্থীরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সৌদি আরব সফরে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রুবিও জানান, প্রস্তাবটি যথেষ্ট না হলেও সংঘাত বন্ধে এটা কিছুটা হলেও ভূমিকা রাখবে। আজ রিয়াদে ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাশিয়ার সাথে বিমান ও নৌ যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে কিয়েভ, যদিও এর আগে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। মোট 21 ক্রিকেটার আছেন 5টি গ্রেডে। নাম প্রত্যাহার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাকিব। এ+ গ্রেডে তাসকিনের বেতন সর্বোচ্চ 10 লাখ টাকা। বিসিবির কেন্দ্রীয় ও জাকের আলী। এ গ্রেডে শান্ত, লিটন, মিরাজ, বেতন 8 লাখ টাকা। বি গ্রেডে সর্বোচ্চ 7 জন, তাদের বেতন 6 লাখ। সি গ্রেডের ক্রিকেটাররা 4 লাখ আর ডি গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন 2 লাখ টাকা। এই প্রথম বিসিবির চুক্তিতে নেই সাকিব আল হাসান।
আগেরবারের চুক্তি থেকে বাদ পড়েছেন সোহান, জয়, জাকির ও নাইম হাসান। এবার ফরম্যাট ভেদে চুক্তি হচ্ছে না, মেয়াদ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। পারফরমেন্সের ওপর নির্ভর করবে পরবর্তী চুক্তিতে কারা কোন গ্রেডে থাকবেন কিংবা বাদ পড়বেন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটে রান পাচ্ছেন, প্রতিপক্ষকে তোপের মুখেও ফেলতে পারছেন, তবে আগের মতো সেই ধারাবাহিকতা নেই। আগের সেই ক্ষুধা তাড়না এখনো অনুভব করেন সৌম্য সরকার। চান সেরেটা দিয়ে ধারাবাহিক হতে। ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে প্রস্তুত হতে চান পাকিস্তান সফরের জন্য। অভিষেক 2014 সালে 15তে দেখালেন কি করতে পারেন। সাউথ আফ্রিকা পাকিস্তানের বোলারদের মাটিতে নামিয়ে নিচে উঠলেন টাইগার ক্রিকেট আকাশে। সেই সৌম্য যেন আর ফিরছেন না, রান করছেন, 169 রানের রেকর্ডও গড়েছেন, কিন্তু সেই ধারাবাহিকতা আর পাওয়া যাচ্ছে না। সৌম্য নিজেও যেন সেই সৌম্যকে মিস করেন। প্লেয়াররা সবসময় তো ভালোই খেলতে চায়, কেউ খারাপ খেলতে চায় না। হ্যাঁ, একটা সব প্লেয়ারের তো সময় বা বছর সেম যায় না, কিন্তু হ্যাঁ, ভালো সময়টা, ভালো বছরটা সবাই ফিরে পেতে চায়। 10 বছর হয়ে গেছে জাতীয় দলে খেলার। আগের সেই ক্ষুধা, রান জয়ের তাড়না কমে যায়নি তো? আমি সবসময় সেম প্রসেসে যাওয়ার চেষ্টা করি, সেটা ইন্টারন্যাশনাল হোক আর ঘরোয়া হোক। যতদিন পর্যন্ত খেলবো ওই ক্ষুধা, ওই মানে রুটিনগুলো ফলো করে যাব। এটাই হচ্ছে আমার একটা কাজ আর কি বলেন, যে পারফরমেন্স যেটা হোক না কেন রুটিনগুলো সেম রাখার চেষ্টা করি। সৌম্য টেস্ট থেকে দূরে আছেন, 4 বছর হয়ে গেছে। জাতীয় দলে তার পরের মিশন পাকিস্তান সফর। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ কিছু করতে চান। মাত্র শুরু হলো, 3টা ম্যাচ গেছে, আমরা 2টা ম্যাচ অনেক বড় ব্যবধানে জিতছি, ব্যাটিং করা লাগে নাই। সো এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, চেষ্টা করব নিজের বেস্টটা দিয়ে একটা ভালো সিজন শেষ করার জন্য। চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। হ্যাঁ, একদিন সুযোগ পেয়েছিলাম, আর্লি আউট হয়ে গেছি, কিন্তু একটা জিনিস থাকবে যে যেদিনকে সেট হবো অবশ্যই ইনিংসগুলো বড় করার চেষ্টা করব। অন্যদের মতো সৌম্যেরও খারাপ লাগা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান এই ওপেনার। এখন যেহেতু ডিপিএল চলছে তো ফোকাস। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের ফাঁকে ফুটবলাররা ওমরা হজ করেছেন। সেখান থেকে একতার বার্তা দিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে গত কয়েক বছর ধরেই সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। অনুশীলন বিরতিতে করেছে ওমরা, এবারও ব্যতিক্রম হয়নি। সোমবার অনুশীলন বন্ধ ছিল জামাল তপুদের, আর এই সুযোগ কাজে লাগিয়ে দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা পবিত্র উমরা পালন করেছেন। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুটবলাররা। টিমের যত প্লেয়ার আমরা যারা আছি সবাই এটাকে একটা বন্ডিং হিসাবে একটা পবিত্র স্থানে আসার আমাদের সবারকেই আমরা যেটা মনে করি যে এটা পবিত্রতার জন্য। ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি, আমরা একসাথে কাঁদছি, একসাথে প্রে করছি, সব কিছু একসাথে করছি। আজকে সেম। আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো, আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।